হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমার চ্যানেলে ফিজিক্স টিচারে স্বাগত জানাই। আজ আমরা পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করব। তো পরমাণুর গঠন এটা এমন একটা বিষয় যেটা তোমাদের প্রায় সব ক্লাসেই কাজে লাগে। তো আমি একটা ইন জেনারেল পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে তোমাদের অন্যান্য বন্ধুদের সাথে, এবং কোনো রকম কিছু বলার থাকলে সেটা কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটিকে যদি তোমরা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। তো আমরা জানি যে জড় বস্তুকে তিনটি ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ এবং মিশ্র পদার্থ। আমার একটা ওয়েবসাইট আছে physicsteacher.in। তো সেই ওয়েবসাইটে আমি এই জড় পদার্থের শ্রেণীবিভাগ সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি। আমি ওয়েবসাইটটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চাইলে ওখান থেকে জড় পদার্থের শ্রেণীবিভাগটা সম্পর্কে আলোচনাটা ওখান থেকে দেখে নিতে পারো। তো আজকে আমরা ওই বিষয়টি বলবো না, এখানে আমরা শুধু পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করব। তো দেখো, জড় পদার্থে যে তিনটে ভাগ, তার মধ্যে যে মৌলিক পদার্থ বা মৌল, সেই মৌলের সবথেকে ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। ঠিক আছে, মানে মৌলিক পদার্থকে ভাঙতে ভাঙতে আমরা সবথেকে ছোট যে কণাটা পাচ্ছি তাকে বলা হচ্ছে পরমাণু। পরমাণু হচ্ছে স্বাধীন এবং যার মধ্যে মৌলটির সব ধর্ম বর্তমান থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হচ্ছে বিজ্ঞানী জন ডাল্টন পরমাণুবাদ আবিষ্কার করেছিলেন। তো তিনি তার পরমাণুবাদ তত্ত্বে বলেছিলেন যে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের একটা অবিভাজ্য কণা, অর্থাৎ পরমাণুকে আর ভাঙা যায় না। কিন্তু পরবর্তীকালে একবিংশ শতাব্দীর প্রথমে ক্যাথোড রশ্মি, অ্যানোড রশ্মি এবং এক্স রশ্মি, তেজস্ক্রিয়তা প্রভৃতি আবিষ্কারের পর প্রমাণিত হয় যে পরমাণুই মৌলের সবচেয়ে ক্ষুদ্রতম অবিভাজ্য কণা নয়। মৌলের পরমাণুর আরও কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত হয়। এই সকল কণাগুলোর মধ্যে প্রধান যে তিনটি কণা, পরমাণুর প্রধান যে তিনটি কণা, সে তিনটি হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন আবিষ্কার করেন বিজ্ঞানী জে জে থমসন। ইলেকট্রন হচ্ছে একটি নেগেটিভ আধানযুক্ত কণা। প্রোটন আবিষ্কার করেন বিজ্ঞানী রাদারফোর্ড। প্রোটন হচ্ছে একটা পজিটিভ আধানযুক্ত কণা। আর তার পরবর্তীকালে বিজ্ঞানী স্যাডউইক নিউট্রন কণা আবিষ্কার করেন। নিউট্রন হচ্ছে একটি নিস্তড়িত কণা। এবার দেখো পরমাণুর আকার কেমন হবে সে সম্পর্কে বিজ্ঞানী রাদারফোর্ড একটি পরমাণু মডেল তৈরি করেন। তো সেই পরমাণু মডেলের দুটি অংশ, একটা হচ্ছে পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস, আর হচ্ছে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন মহল। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে বিজ্ঞানী রাদারফোর্ড প্রমাণ করেন যে পরমাণুর যে কেন্দ্র, সেই কেন্দ্রের মধ্যে পরমাণুটার সমস্ত প্লাস আধানটা সঞ্চিত থাকে। আচ্ছা, তখনও পর্যন্ত কিন্তু নিউট্রন কণা আবিষ্কার হয়নি। তো রাদারফোর্ডের পরমাণু মডেলে যে নিউক্লিয়াস, এটাকে বলা হচ্ছে দেখো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে পরমাণুটার পজিটিভ আধান সঞ্চিত থাকে এবং নিউক্লিয়াসকে ঘিরে এইরকম কয়েকটি কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। যেহেতু দেখো পরমাণু নিস্তড়িত, অর্থাৎ পরমাণুর কোনো ইন জেনারেল আধান নেই, পরমাণুর আধান টোটাল আধান হচ্ছে 0। তো পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন কণা থাকে, পজিটিভ আধানযুক্ত যতগুলো প্রোটন কণা থাকে, তার বাইরে ইলেকট্রন মহলে, নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন মহলে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকে। অর্থাৎ ধরো কোনো একটা পরমাণুতে যদি 5টা প্রোটন থাকে তাহলে তার আধান হচ্ছে +5, তাহলে সেখানে ধরো ইলেকট্রনও থাকবে 5টা। তাহলে দেখো প্রোটনের আধান হচ্ছে +5, ইলেকট্রনের আধান হলো -5, টোটালটা দেখো 0 হয়ে গেল। অর্থাৎ পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন থাকে, তাই পরমাণু নিস্তড়িত হয়। তো বিজ্ঞানী রাদারফোর্ড যে পরমাণু মডেল আবিষ্কার করেছিলেন সেই পরমাণু মডেলেরও কিছু সীমাবদ্ধতা ছিল, অর্থাৎ কিছু ভুল ত্রুটি পাওয়া গেছে। যেমন ইলেকট্রনগুলো যেহেতু একটা আধানযুক্ত কণা, তো সে কারণে ইলেকট্রন হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে আবরণরত অবস্থায় ইলেকট্রন প্রতি মুহূর্তে শক্তি বিকিরণ করবে।
ঠিক আছে, এই যে ইলেকট্রনগুলো ঘুরছে এরা শক্তি বিকিরণ করবে এবং তার ফলে এদের গতিশক্তি ক্রমশ কমে আসবে এবং এক সময় এদের এই কক্ষপথের ব্যাসার্ধ কমতে কমতে তারা নিউক্লিয়াসের ওপর এসে আছড়ে পড়বে। তাহলে ইলেকট্রনগুলো যদি নিউক্লিয়াসের ওপর আছড়ে পড়ে তখন তাহলে এই পরমাণুর যে গঠনটা এর স্থায়িত্বটা বজায় থাকছে না, একটা পরমাণুর গঠনটাই পুরো নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে রাদারফোর্ড মডেলের একটি ত্রুটি খুঁজে পাওয়া গেছে যে পারমাণবিক কক্ষপথে সুস্থিতির ব্যাখ্যা আমরা এই মডেল থেকে পাচ্ছি না। আর তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে ইলেকট্রনকে কেন্দ্রে রেখে বৃত্তাকার পথে যে নিউক্লিয়াসকে কেন্দ্রে রেখে ইলেকট্রনগুলো যে বৃত্তাকার পথে ঘুরছে তাহলে তারা ক্রমাগত শক্তি বিকিরণ করবে। তো ক্রমাগত যদি শক্তি বিকিরণ করে তাহলে পারমাণবিক বর্ণালী যেটা তৈরি হয় সেটা নিরবিচ্ছিন্ন হওয়ার কথা, কিন্তু বাস্তবে আমরা রৈখিক বর্ণালী পাই, নিরবিচ্ছিন্ন বর্ণালী পাই না। তো সেটা কেন পাই না তার ব্যাখ্যাও রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে পাওয়া যায় না। এই দুটো হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। তো এই ত্রুটিগুলো দূর করার জন্য এবং পরমাণুর গঠনের স্থায়িত্ব ব্যাখ্যা করার জন্য 1913 খ্রিস্টাব্দে পদার্থবিজ্ঞানী নিলস বোর তিনি একটি নতুন পরমাণু মডেলের ধারণা দেন, যা বোর রাদারফোর্ড পরমাণু মডেল নামে পরিচিত। তো দেখো, পরমাণু গঠন সম্পর্কিত যে বোর রাদারফোর্ড মডেল তার গঠনটা কিছুটা এই রকম। ঠিক আছে, তো এই মডেলের কিছু প্রধান স্বীকার্য আছে, সেগুলো বলছে দেখো, পরমাণুতে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চতুর্দিকে কতগুলি নির্দিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, এদেরকে বলা হচ্ছে কক্ষ। এই কক্ষের ব্যাসার্ধ হচ্ছে নির্দিষ্ট এবং শক্তিও নির্দিষ্ট, এই জন্য কক্ষগুলিকে শক্তির স্তর বলা হয়। এই যে E1 E2 E3 এগুলো হচ্ছে একটা শক্তির স্তর। এবং এখানে দেখো এই কক্ষগুলোর নাম আছে, প্রথম কক্ষটাকে বলা হয় K কক্ষ, পরেরটা L কক্ষ, তারপরেরটা M কক্ষ, তারপরেরটা N কক্ষ, O কক্ষ, এইভাবে 7টা কক্ষ এখানে আছে। তাদের ক্রমান্বয়ে KL MN ও P অনুসারে নামকরণ করা হয়েছে। তো যতক্ষণ কোনো ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষে আবর্তন করে ততক্ষণ ওই ইলেকট্রন কোনো শক্তি বর্জনও করে না বা শোষণও করে না। এই সকল নির্দিষ্ট কক্ষপথগুলিকে সুস্থির কক্ষপথ বলা হয়। এই কক্ষে আবর্তনকাল করলে ইলেকট্রনগুলোর শক্তি স্থির থাকে। তাহলে রাদারফোর্ডের মডেলের ত্রুটি যেটা আমরা বললাম, যে ইলেকট্রনগুলো যদি ক্রমাগত শক্তি নষ্ট হতে থাকে তাহলে তারা একসময় এসে নিউক্লিয়াসের ওপর আছড়ে পড়বে। তো বিজ্ঞানী নিলস বোর বললেন যে ইলেকট্রনগুলো এমন কক্ষপথেই আবর্তন করে যেখানে তাদের কোনো শক্তি নষ্ট হয় না, শক্তিটা স্থির থাকে। শক্তি তাহলে কখন নষ্ট হবে বা কখন আমরা বর্ণালীগুলো পাচ্ছি না, ইলেকট্রন যখন একটা কক্ষ থেকে অন্য কক্ষে জাম্প করছে তখন তারা কিছু শক্তি গ্রহণ করে উচ্চতর কক্ষে যায় বা শক্তি বর্জন করে নিম্নতর কক্ষে আসে। তখন আমরা যে রৈখিক বর্ণালী যেটা পাচ্ছি, নিরবিচ্ছিন্ন বর্ণালী যেটা পাচ্ছি না, তার কারণটা তিনি এইভাবে ব্যাখ্যা করেন। আর এই দেখো, এই যে KL MN ও এই যে কক্ষগুলো, এগুলোকে বলা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা। আর এই নিউক্লিয়াস থেকে যত এই কক্ষগুলোর দূরত্ব বাড়তে থাকে তত এদের শক্তির স্তরগুলো বাড়তে থাকে। ঠিক আছে, আর এই একটা শক্তি স্তর থেকে যখন তার আগের শক্তি স্তরে ইলেকট্রনটা জাম্প করছে তখন সে শক্তি বর্জন করে, আর যদি ছোট শক্তি স্তর থেকে বড় শক্তি স্তরে যায় তখন সে শক্তি গ্রহণ করে। এটা হচ্ছে বিজ্ঞানী নিলস বোর রাদারফোর্ড মডেলের স্বীকার্য কিছু বিষয়। তো দেখো, বোর রাদারফোর্ড মডেল অনুযায়ী পরমাণুর গঠনের যে ছবিটা আমরা পাই সেটা হচ্ছে অনেকটা এরকম। এটাকে বলা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতর থাকে প্রোটন কণা আর নিউট্রন কণা। প্রোটনের আধান হচ্ছে পজিটিভ আর নিউট্রনের আধান হচ্ছে 0, অর্থাৎ নিউট্রনের কোনো আধান নেই। আর ইলেকট্রনগুলো এই রকম বিভিন্ন কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। তো একদম লেটেস্ট যে পরমাণু গঠনের মডেল যেটা আছে তাতে বলা হচ্ছে যে এই যে বোর কক্ষপথগুলোর যে বৃত্তাকার ছবি বোর রাদারফোর্ড মডেলে বলা হয়েছিল, এখানে অ্যাকচুয়ালি এই কক্ষপথগুলো হয় একটু উপবৃত্তাকার আকারের।
ঠিক আছে। তো এইরকম নিউক্লিয়াসকে ঘিরে 7টি বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকে। এই হচ্ছে একটা পরমাণুর গঠন। এখানে তোমরা দেখছো ছবিটা যতটা বড় আছে, অ্যাকচুয়াল কিন্তু পরমাণুর আকার এর অনেক 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 কম। খালি চোখে পরমাণুর আকার প্রায় দেখাই যায় না। ঠিক আছে। তো তোমরা ভেবো না যে এত বড় ছবিটা আঁকা হয়েছে বলে পরমাণু অ্যাকচুয়ালি এত বড়। তোমরা দেখেছো যে কোনো একটা পদার্থ সব থেকে ছোটো কণা, তাকে ভাঙতে ভাঙতে একদম ক্ষুদ্রতম যে কণাটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে পরমাণু। তার আবার ভিতরের গঠন হচ্ছে এই প্রকার। তো সেটা আকারে খুবই ক্ষুদ্র। এবার আমরা কয়েকটি সংজ্ঞা সম্পর্কে আলোচনা করব। যেমন প্রথম হচ্ছে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে। কোনো মৌলের পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে, দেখো এই নিউক্লিয়াসের ভিতর প্রোটন আছে, তো মৌলের পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে সেই সংখ্যাকে বলা হয় মৌলের পারমাণবিক সংখ্যা। তোমরা জানো যে পরমাণু নিস্তড়িত হয় তার কারণ হচ্ছে মৌলের প্রোটন সংখ্যা আর এই নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন মহলের ইলেকট্রন সংখ্যা এ দুটো সমান হয়। অর্থাৎ কোনো মৌলের পারমাণবিক সংখ্যা তার প্রোটন সংখ্যা সমান, এটা সমান হচ্ছে তার ইলেকট্রন সংখ্যা। তো মৌলের প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সবসময় সমান হবে। কোনো মৌলের পারমাণবিক সংখ্যা আমরা যদি জানতে পারি তাহলে সেখান থেকেই তার প্রোটন সংখ্যাও জানতে পারছি, তার ইলেকট্রন সংখ্যাও জানতে পারছি। এরপর হচ্ছে দ্বিতীয় যে সংজ্ঞাটা সেটা হচ্ছে ভর সংখ্যা। আচ্ছা, ভর সংখ্যা আলোচনা করার আগে আমরা আর একটা বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে যে এই প্রতিটি মৌলের পারমাণবিক সংখ্যা সবসময় নির্দিষ্ট থাকে। পারমাণবিক সংখ্যা বা নিউক্লিয়াসের প্রোটন সংখ্যায় মৌলের রাসায়নিক ধর্ম ও প্রকৃতি নির্ধারণ করে। অর্থাৎ মৌলটা কার সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, নতুন যৌগ কি তৈরি করবে ইত্যাদি তার পারমাণবিক সংখ্যার সাহায্যে বোঝা যায়। প্রোটন সংখ্যা পরিবর্তিত হলে পরমাণুর রাসায়নিক ধর্ম পরিবর্তিত হয়, অর্থাৎ নতুন মৌল সৃষ্টি হয়। কাজেই দুটো বিভিন্ন মৌল, ধরো একটা সোডিয়াম মৌল আছে আর একটা ধরো ক্যালসিয়াম আছে, তাহলে এই দুটো বিভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যা কিন্তু কখনোই এক হবে না। তাই পারমাণবিক সংখ্যা দিয়ে আমরা মৌলগুলোকে শনাক্ত করতে পারি। যেমন কোনো মৌলের পারমাণবিক সংখ্যা যদি বলা হয় 11, তাহলেই আমরা বুঝবো যে সেটা মানে একটা সোডিয়ামের পরমাণুকে বোঝানো হচ্ছে। ঠিক আছে। আবার যদি বলা হয় কোনো মৌলের পারমাণবিক সংখ্যা 20, তার মানে আমরা বুঝবো সেটা ক্যালসিয়াম মৌলের পরমাণুর কথা বলছে। তাহলে প্রতিটা মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে আলাদা, তাই পারমাণবিক সংখ্যাকে মৌলের স্বকীয় ধর্ম বলা হয়। এটা হচ্ছে মৌলের স্বকীয় ধর্ম। বুঝতে পেরেছ? এবার আমরা আলোচনা করব ভর সংখ্যা সম্পর্কে। ভর সংখ্যা কাকে বলবো? দেখো, কোনো মৌলে পরমাণুর এই নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে আর যতগুলো নিউট্রন কণা থাকে তার সমষ্টিকে বলা হয় ভর সংখ্যা। অর্থাৎ ভর সংখ্যা সমান হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। কোনো মৌলে ধরো 5টা প্রোটন আছে আর 6টা নিউট্রন আছে, তাহলে তার ভর সংখ্যা হবে 11। ঠিক আছে। প্রোটন যতগুলো থাকবে আর নিউট্রন যতগুলো থাকবে তার সমষ্টি হচ্ছে সেই মৌলটার ভর সংখ্যা। দেখো, কোনো একটা মৌলর চিহ্ন যদি X হয় তাহলে আমরা মৌলটাকে এইভাবে প্রকাশ করি, AZ। X হচ্ছে মৌলটার চিহ্ন, A দিয়ে মৌলটার ভর সংখ্যাকে বোঝানো হয় এবং Z দিয়ে মৌলটার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা যেটা সেটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে। দেখো, ভর সংখ্যাকে এইভাবে মৌলটার চিহ্ন যেটা তার বাঁদিকের ওপরে লেখা হয় ভর সংখ্যা আর বাঁদিকের নিচে কোণায় লেখা হয় পারমাণবিক সংখ্যা। তো যদি এইভাবে মৌলটার চিহ্ন দিয়ে দেয় সেখানে সংখ্যাগুলো দেখেই তোমাদের বুঝে নিতে হবে যে মৌলটার ভর সংখ্যা কত আর পারমাণবিক সংখ্যা কত।
তাহলে এখানে দেখো আমরা বললাম ভর সংখ্যা সমান হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে এখান থেকে নিউট্রন সংখ্যা বার করতে গেলে আমরা প্রোটন সংখ্যা আর ভর সংখ্যাকে মাইনাস করব। তাহলে নিউট্রন সংখ্যা সমান হচ্ছে a মাইনাস জেড। ধরো কোনো একটা মৌলে যদি চিহ্ন এইভাবে, এটার একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো অক্সিজেনের একটা মৌল আছে যার এইভাবে দুটো সংখ্যা লেখা আছে। তো এখান থেকে তোমরা বুঝতে পারছো তাহলে মৌলটা, এটা ও মানে হচ্ছে একটা অক্সিজেনের পরমাণু, যার এই সংখ্যাটা মানে ভর সংখ্যা বোঝাচ্ছে, আর এটা মানে প্রোটন সংখ্যা বোঝাচ্ছে। অর্থাৎ অক্সিজেন পরমাণুটির ভর সংখ্যা হচ্ছে, এখানে দেখো ভর সংখ্যা সমান হচ্ছে 17। আচ্ছা, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। তাহলে বলো তো নিউট্রন সংখ্যা কি হবে? দেখো নিউট্রন সংখ্যা সমান, এখানে দেখো আমরা কি বললাম, ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যাটা বিয়োগ করব। তাহলে এখানে 17 থেকে যদি আমি 8 বিয়োগ করি তাহলে 9 হচ্ছে এখানে এর নিউট্রন সংখ্যা। আচ্ছা, এর ইলেকট্রন সংখ্যা হবে কিন্তু 8। ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা যেহেতু প্রোটন সংখ্যার সাথে সমান হয় সেজন্য এর ইলেকট্রন সংখ্যা হবে 8। এইভাবে তোমাদের কিছু ছোট ছোট অঙ্ক থাকে যেখানে এই ভর সংখ্যা প্রোটন সংখ্যা এগুলো এইভাবে বের করতে হয়। তাহলে মৌলটার চিহ্নটা দেখেই কিন্তু কোন সংখ্যাটা কত সেটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এবার আমরা আর তিনটে বিষয় সম্পর্কে আলোচনা করব। একটা হচ্ছে আইসোটোপ, আইসোবার আর আইসোটোন। দেখো আইসো কথার অর্থ হচ্ছে সম বা সমান। ঠিক আছে, তো আইসোটোপ কাদের বলবো না, একই মৌলের, এটা খেয়াল রাখবে, একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যাটা সমান কিন্তু নিউক্লিয়াসে বিভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যাটা আলাদা হয়, তাদেরকে বলা হয়, তারা হচ্ছে একে অপরের আইসোটোপ। অর্থাৎ আইসোটোপ বলতে আমরা বুঝি প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা তথা ভর সংখ্যা আলাদা, তাদেরকে বলা হচ্ছে আইসোটোপ। যে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা বা ভর সংখ্যাটা, নিউট্রন সংখ্যা আলাদা হলেই তাদের ভর সংখ্যাটা আলাদা হয়ে যাবে, তো তারা হচ্ছে আইসোটোপ। যেমন কার্বনের তিনটে আইসোটোপ আমরা দেখতে পাই। কার্বন একটা হচ্ছে ধরো 12-6, একটা হচ্ছে 13-6, আর একটা হচ্ছে কার্বন 14-6। এখানে দেখো কার্বনের এই যে তিনটে আইসোটোপ, এরা হচ্ছে একে অপরের আইসোটোপ। এদের দেখো প্রত্যেকের পারমাণবিক সংখ্যাটা সমান কিন্তু ভর সংখ্যাটা দেখো প্রত্যেকের আলাদা। এখানে 12, এর 13, এর 14। তাহলে এরা হচ্ছে পরস্পরের আইসোটোপ। এখানে দেখো তিনটে মৌল কিন্তু সমান, কার্বন মৌলেরই তিনটে পরমাণু। তো একই মৌলের পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা বা ভর সংখ্যাটা আলাদা, তারা হচ্ছে পরস্পরের আইসোটোপ। আরেকটা বিষয় দেখো, আমি বললাম আইসো কথার অর্থ হচ্ছে সেম মানে সমান, আর টোপস মানে হচ্ছে প্লেস মানে স্থান। দেখো এদের যেহেতু পারমাণবিক সংখ্যা সমান তাই এরা পর্যায় সারণীতে তোমরা ক্লাস 10-এ পড়বে, পর্যায় সারণীতে এরা একই ঘরে অবস্থিত, তাই এদেরকে বলা হয় আইসোটোপস বা বাংলাতে একে বলা হয় সমস্থানিক। ঠিক আছে, তো এই মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে মৌলের যোজ্যতা বা যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যার উপর। আবার দেখো এই পরমাণুর ইলেকট্রন সংখ্যা যোজ্যতাটা নির্ভর করছে পরমাণুর ইলেকট্রন সংখ্যা বা পারমাণবিক সংখ্যার উপর। তো যেহেতু আইসোটোপগুলির পারমাণবিক সংখ্যা একই সেজন্য তাদের যোজ্যতা অর্থাৎ যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা একই হয়। তাই আইসোটোপগুলির ভৌত ধর্মের মধ্যে কিছু পার্থক্য থাকলেও এদের রাসায়নিক ধর্ম সবসময় একই সমান হয়। আচ্ছা, এরপর দেখো আইসোবার কাকে বলবো
বিভিন্ন মৌলের পরমাণু যাদের ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যাটা আলাদা, তারা হচ্ছে পরস্পরের আইসোবার। যেমন ধরো এখানে এয়ার মানে আর্গন, পটাশিয়াম আর ক্যালসিয়াম, এদের প্রত্যেকেরই দেখো ভর সংখ্যা হচ্ছে 40, আর প্রোটন সংখ্যাটা দেখো প্রত্যেকের আলাদা, এর 18, এর 19, এর 20। তাহলে এরা হচ্ছে পরস্পরের আইসোবার। যেহেতু এদের ভর সংখ্যা সমান, তো এদেরকে বলা হয় পরস্পরের আইসোবার। আইসোটোন কাকে বলবো না, যাদের নিউট্রন সংখ্যাটা সমান। বিভিন্ন মৌলের পরমাণু যাদের নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা আলাদা, প্রোটন সংখ্যা আলাদা মানে তার ভর সংখ্যাটা আলাদা হয়ে যাচ্ছে, তারা হচ্ছে পরস্পরের আইসোটোন। যেমন ধরো সিলিকন আর ফসফরাস। সিলিকনের দেখো ভর সংখ্যা 30, প্রোটন সংখ্যা 14, আর ফসফরাসে দেখো ভর সংখ্যা 31 আর প্রোটন সংখ্যা 15। তো এর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা দেখো, এর নিউট্রন সংখ্যা বার করতে গেলে ভর সংখ্যাকে প্রোটন সংখ্যা থেকে বিয়োগ করতে হবে, তাহলে হচ্ছে আমরা পাচ্ছি 16। এর ক্ষেত্রেও দেখো এ দুটোকে বিয়োগ করে পাচ্ছি 16, অর্থাৎ এই দুটো পরমাণুর নিউট্রন সংখ্যা হচ্ছে সমান, কিন্তু দেখো ভর সংখ্যাও আলাদা, প্রোটন সংখ্যাও আলাদা। তো এরা হচ্ছে পরস্পরের আইসোটোন। তাহলে আমরা এখান থেকে দেখো জিস্ট পেলাম, আইসোটোপ, আইসোবার আর আইসোটোন 3 ধরনের পরমাণুর মধ্যে সম্পর্ক পেলাম। একই মৌলের পরমাণু যাদের প্রোটন সংখ্যাটা সমান তারা হচ্ছে পরস্পরের আইসোটোপ। বিভিন্ন মৌলের পরমাণু যাদের ভর সংখ্যা সমান তারা হচ্ছে পরস্পরের আইসোবার। আর এখানেও বিভিন্ন মৌলের পরমাণু যাদের নিউট্রন সংখ্যাটা সমান তারা হচ্ছে পরস্পরের আইসোটোন। আইসোটোনগুলির প্রোটন সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যা আলাদা হওয়ায় এরা বিভিন্ন মৌলের পরমাণু হয় এবং এদের ভৌত ও রাসায়নিক ধর্ম আলাদা হয়। আচ্ছা, এবার আমরা পড়ব পরমাণুর ইলেকট্রন বিন্যাস। আমরা যে এর আগে পড়লাম যে রাদারফোর্ডের পরমাণু মডেলে মাঝখানে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে, আর তাকে ঘিরে এরকম বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এই যে পরমাণুর আকারটা পেলাম, তো এখানে কোন ঘরে মানে এই যে কক্ষগুলো ইলেকট্রনের, কোন কক্ষে কটা করে ইলেকট্রন থাকবে। দেখো এখানে এই কক্ষগুলোর নামকরণ করা হয়েছিল। একটা প্রথম কক্ষটাকে বলা হয় কে কক্ষ, পরের কক্ষটাকে বলা হয় এল কক্ষ, তারপরে এম কক্ষ, এন কক্ষ এবং এইভাবে পি পর্যন্ত পরপর আছে। তো কোন কক্ষে কটা ইলেকট্রন থাকবে তার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2n²। ঠিক আছে, যেখানে n হচ্ছে এই কক্ষপথগুলোর সংখ্যা। তো কে কক্ষ মানে এর মান হচ্ছে n সমান হচ্ছে 1, এল কক্ষ মানে n সমান 2, এম কক্ষ মানে n সমান হচ্ছে 3, আর n মানে এখানে এই কক্ষর নাম্বার হচ্ছে 4। তাহলে এই 2n² ফর্মুলা যদি বসানো হয় তাহলে এখানে দেখো 2n মানে এখানে 1 তার স্কোয়ার, অর্থাৎ আমরা এর মান পাচ্ছি 2, অর্থাৎ কে কক্ষে সবচেয়ে বেশি দুটো ইলেকট্রন থাকতে পারে। তাহলে এল কক্ষে কটা থাকবে দেখো, এল কক্ষের যেহেতু এন এর মান হচ্ছে 2, তাহলে এখানে আমরা এটা ক্যালকুলেশন করে 2 2 4 2 8, তাহলে এল কক্ষে সবচেয়ে বেশি 8টা ইলেকট্রন থাকতে পারে। এন কক্ষে তাহলে এন এর যেহেতু মান হচ্ছে 3, তাহলে এন কক্ষে দেখো 3² মানে 9 × 2 করলে আমরা পাই 18, তাহলে এম কক্ষে সবচেয়ে বেশি 18টা ইলেকট্রন থাকতে পারে। আর ঠিক একইভাবে এন কক্ষে দেখো এখানে এন এর মান হচ্ছে 4, তাহলে 16, এটার মান পেলাম আমরা 32। তাহলে এই হচ্ছে এদের ইলেকট্রন বিন্যাস, মানে কে কক্ষের যা শক্তি তাতেও দুটো ইলেকট্রন সর্বোচ্চ ধরে রাখতে পারবে। এল কক্ষ সর্বোচ্চ 8টা ইলেকট্রনে রাখার মতো শক্তি ওর আছে। এম কক্ষে হচ্ছে 18টা ইলেকট্রন আর এন কক্ষে হচ্ছে 32টা ইলেকট্রন। তো আমরা এবার দেখব, ধরো কোনো একটা পরমাণু, ধরো অক্সিজেনের পরমাণু, অক্সিজেনে তোমরা একটা চিহ্ন দেখে বুঝতে পারছো যে এর ভর সংখ্যা হচ্ছে 16, প্রোটন সংখ্যা 8। প্রোটন সংখ্যা 8 মানে এর মধ্যে 8টাই ইলেকট্রন আছে। তাহলে এর ইলেকট্রন বিন্যাস আমরা কিভাবে করব, দেখো এইভাবে মাথার ওপর আগে কে এল এম এন এইভাবে লিখে নেবে।
তো 8টা ইলেকট্রন আছে, মানে দেখো কে কক্ষে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না, তাহলে কে কক্ষে দুটো ইলেকট্রন বসলো। 8টা থেকে দুটো ইলেকট্রন চলে গেলে আর 6টা ইলেকট্রন পড়ে থাকছে, তো সেই 6টা ইলেকট্রন এল কক্ষে বসে গেল। যেহেতু দেখো এল কক্ষে সবচেয়ে বেশি 8টা থাকতে পারে, তো বাকি 6টা ইলেকট্রন এখানে বসে গেল। তাহলে এইটা হচ্ছে অক্সিজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস। আবার যদি আমরা ধরো ক্যালসিয়ামে 20টা ইলেকট্রন আছে, তো এর যদি ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখে নিই, এখানেও দেখো KLMN। তো প্রথম কক্ষে দেখো দুটো ইলেকট্রন রইল কে কক্ষে, পরের কক্ষে 8টা ইলেকট্রন রইল। এখানে একটা বিষয় দেখো, এই যে এম কক্ষে 18টা ইলেকট্রন থাকতে পারে, কিন্তু যখন ইলেকট্রন বিন্যাস হয় তখন প্রতিটা মৌলে আগে 8টা করে পূর্ণ হয়, 8টা করে পূর্ণ হয়ে তার পরের কক্ষে চলে যাবে, ঠিক আছে। তো তারপরেও যদি ইলেকট্রন বেশি হয় তখন আবার ব্যাকে সেই কক্ষটা ভর্তি হতে শুরু করে। এখানে আরও কিছু উপকক্ষ আছে, সেই উপকক্ষটা আমাদের 10 পর্যন্ত সিলেবাসে নেই, ওটা 11-12-এর বিষয়, তাই আমি এখানে আর ওই উপকক্ষ বিষয়গুলো নিয়ে আলোচনা করছি না। তো 20টা যদি ইলেকট্রন হয়, দেখো প্রথম কক্ষে দুটো, তারপরে 8টা, তারপরের ঘরেও 8টা ইলেকট্রন প্রথমে থাকবে, এবং যে দুটো ইলেকট্রন তাহলে বাকি রইল সেই দুটো এন কক্ষে বসলো। এটা হচ্ছে ক্যালসিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাসটা তোমাদের জানাটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা প্রতিটা ক্ষেত্রে কাজে লাগে। তো এগুলো তোমরা মিনিমাম 20টা পরমাণুর ইলেকট্রন বিন্যাস কিভাবে করা হয় সেটা প্র্যাকটিস করো। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমাদের বিষয়টা ভালো লাগবে এবং অনেক কিছু তোমরা এখান থেকে শিখতে পারবে। তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।